কারফিউ শেষে কর্মব্যস্ততার রাজধানী, সড়কে বেড়েছে যান চলাচল, খুলেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ। অন্তর্বর্তী সরকারের প্রধান হতে সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দ্রুতই অন্যদের নাম ঘোষণা। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক, আন্দোলনরত শিক্ষার্থীদের পরামর্শ নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা। জনতা যখন একত্রিত হয় তখন কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটা তারা কিন্তু পথ দেখিয়েছে। সুতরাং তাদের সাথে আলোচনা করাটা অতি জরুরি। সব হত্যাকাণ্ড, অনিয়ম ও অবিচারের বিচার হবে, আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান সেনাবাহিনীর প্রধানের। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদেরকে কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। এবং ছাত্র অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা, আছেন ভারতের উত্তরপ্রদেশে, লন্ডনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। দর্শক, কারফিউ না থাকায় আজ খুলেছে অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকে কর্মস্থলে যেতে শুরু করেছেন মানুষ। এই মুহূর্তে রাজধানীর আইন শৃঙ্খলা ও সড়ক পরিস্থিতি জানাতে মহাখালী থেকে এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, আপনি জানাবেন সড়কের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কি অবস্থা দেখছেন? লিনিয়া, আপনি জানেন গতকালকে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে কিন্তু রাত 12টার পর সারা দেশে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। গত কয়েকদিন যেমনটি হয়েছিল, কারফিউ ছিল বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছিল, সেই পরিস্থিতির কিন্তু কিছুটা হলেও উত্তরণের পথে। আমরা আজকে সকাল থেকে রাজধানীতে সব ধরনের কর্মস্থলে লোকজনের যাতায়াত লক্ষ্য করেছি এবং রাজধানীর সড়কগুলোতেও কিন্তু সব ধরনের গণপরিবহনের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীদের আনাগোনাও আমরা লক্ষ্য করেছি। আমরা এখন রয়েছি মহাখালীর সরকারি তিতুমির কলেজের সামনে। এখানে কিন্তু শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বাস নিয়ে, আনন্দ নিয়ে ক্যাম্পাসে আসছেন। তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন, দীর্ঘদিন পরে আসলে তারা বেশ মুক্তভাবে, স্বাধীনভাবে ক্যাম্পাসে চলাফেরা করতে পারছেন। এতদিন কলেজে যে আসলে একটি ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল ক্ষমতাসীন ছাত্র সংগঠন, সে পরিবেশ থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা উত্তরণ করতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং কর্মস্থলে যারা এসেছেন তারাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। স্বাধীনভাবে, মুক্তভাবে আসলে তারা কর্মস্থলে অফিস করতে পারছেন। আমরা এখানে একজনের সঙ্গে কথা বলতে চাই। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন বাংলাদেশের সূচনা হলো। এই গত কয়েকদিনে যে অস্থিরতা বিরাজ করছিল, কেমন ছিল সে পরিবেশ, আজকের পরিবেশটা কেমন একটু বলবেন? আজকে সকাল থেকে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। মানুষের মধ্যে কোনো উদ্বেগ, উৎকণ্ঠা কিছুই নাই। আমাদের ব্যাংকে স্বাভাবিকভাবে কাস্টমার আসতেছে এবং আমরা ব্যাংক থেকে সব সার্ভিস এনশিওর করছি। যেই কোনো ইউটিলিটি বিল, পাসপোর্ট, ওয়াসা, ডেসা সব টাকায় আমরা নিচ্ছি এবং পাবলিক টাকা জমা দিচ্ছে, টাকা উঠাচ্ছে। কোনো আতঙ্ক অথবা কিছুই নাই। পরিবেশ খুবই স্বাভাবিক। বর্তমান যারাই এখন দায়িত্বে আছে সবাইকে আমরা ধন্যবাদ। সব স্বাভাবিকভাবেই চলছে। ধন্যবাদ। আচ্ছা, আর একজন আমরা কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই কাজে বের হয়েছেন। বিগত কয়েকদিনের যে পরিস্থিতি ছিল সেখান থেকে তো আজকের পরিস্থিতি কিছুটা ভিন্ন। কি বলবেন, কেমন দেখছেন পরিস্থিতি? আগের থেকে অনেকটা ভালো। আগের মানুষের ভিতরে একটা যে ভয় ভীতি ছিল, এই ভয়টা মানুষের ভিতরে আর নাই। সবাই মন খুলে সবকিছু কথা বলতে পারছে, রাস্তাঘাটে সবাই বের হচ্ছে। এখন মনের ভিতরে আর কোনো ভয় নেই। আগে একটা ভয় নিয়ে বাইরে হয়েছিলাম, এখন আর কোনো ভয় নেই ভিতরে। যেমনটি শুনছিলেন, আসলে মানুষ কিন্তু বলছে যে আসলে তাদের মধ্যে বিগত কয়েকদিনের অস্থিরতায় যে ভয় ভীতি কাজ করছিল, সে ভীতি কিন্তু এখন আর নাই। তারা বেশ স্বাধীনভাবে কর্মস্থলে যাচ্ছেন এবং আমরা একজন ব্যাংকের কর্মকর্তা যেটি বলছিলেন যে সব ধরনের লেনদেন কিন্তু বেশ স্বাভাবিকভাবে চলছে। তো এই ছিল রাজধানীর মহাখালী থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। লিনিয়া। সাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সড়ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মী সাকিবের কাছ থেকে। এই মুহূর্তে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে শাহবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন রাজধানীর, বিস্তারিত জানাবেন।
লেনি, অসংখ্য ধন্যবাদ। আমি গুলশানে রয়েছি, গুলশান 2 নম্বরে। আপনি জানেন যে পুরো রাজধানী জুড়ে কিন্তু আজকে একটি স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এবং রাজধানীর সড়কগুলোতে আসলে কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা ট্রাফিক পুলিশের কোনো উপস্থিতি কিন্তু নেই একেবারে। আপনি জানেন যে গতকাল সারাদিন যে পরিস্থিতি হয়েছিল, পুরো বাংলাদেশ আসলে ছাত্র জনতার যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী আসলে পদত্যাগ করতে বাধ্য হন এবং তিনি দেশ ছেড়ে যেতে বাধ্য হন। তারপর পরে আসলে দেশের পরিস্থিতি চেঞ্জ হয় এবং একটি অন্তর্বর্তী সরকার সেটি হয়তো তৈরি হওয়ার একটি প্রক্রিয়াধীন রয়েছে এবং এই মুহূর্তে আসলে গত 1 মাস ধরে যে শ্বাসরুদ্ধকর একটি পরিস্থিতি ছিল পুরো রাজধানী জুড়ে এবং পুরো বাংলাদেশ, সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বা আতঙ্কের যে একটি নগরে পরিণত হয়েছিল সেটি কিন্তু কেটে গেছে। কারণ আজকের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি সেটি দেখেই বোঝা যাচ্ছে যে গত 1 মাস ধরে আসলে সড়কে গাড়ি চলাচল কিংবা মানুষের যাতায়াত অথবা অফিসগামী মানুষের মধ্যে যে একটা আতঙ্ক ছিল সেই আতঙ্ক কিন্তু কেটে গেছে। এবং আজকে গুলশান 2 নম্বর আপনি লক্ষ্য করছেন যে সাধারণ মানুষ আসলে যে ট্রাফিকের কাজগুলো করছেন এবং আমরা একটু কথা বলতে চাই, আজকে কিন্তু পুলিশ কিন্তু পুরো রাজধানীতে নেই, আপনারা সাধারণ মানুষই ট্রাফিকের কাজ সাধারণভাবেই করতেছি আর কি, স্বেচ্ছাসেবক হিসাবে। অসংখ্য ধন্যবাদ। আসলে একদম স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে আসলে কাজ করছেন সাধারণ মানুষ, যে এখানে ট্রাফিকের যে কাজগুলো তারা করছেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে কাজগুলো করছেন, যেন গাড়ি চলাচলে কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়গুলো করছেন। পুরো রাজধানী আজকে একেবারে স্বাভাবিক হয়ে গেছে। অফিস, আদালত, ব্যাংক, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে কিন্তু খুলেছে। মানুষের মধ্যে যে আতঙ্ক গত 1 মাস ধরে ছিল পুরো দেশ জুড়ে, সেই আতঙ্ক কিন্তু একেবারে মানুষের মধ্যে অনেকটা কেটেছে এবং তাই বোঝা যাচ্ছে এবং পরিস্থিতি ধীরে ধীরে দ্রুতই উন্নতি হতে যাচ্ছে। সাধারণ মানুষ আসলে যারা স্বেচ্ছাসেবী হয়ে কাজ করছেন আসলে সড়কগুলোর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সাধারণ মানুষের পক্ষ থেকে আসলে যে রাজধানী গুলশান 2 এর যে চিত্র সেটা আমরা আসলে লক্ষ্য করছি এবং একই সঙ্গে পুরো রাজধানী জুড়ে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে অফিস আদালত খুলেছে, মানুষের মধ্যে আতঙ্ক কেটেছে এবং মানুষের মধ্যে যে শান্তি সেটিও কিন্তু অনেকটা ফিরেছে, যেটি আমরা গত 1 মাস ধরে আসলে একটি অশান্তির নগরে লক্ষ্য করেছি সেটি এখন একেবারেই স্বাভাবিক হয়ে গেছে। তো এই ছিল গুলশান 2 থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। ফখরুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ফখরুল জানাচ্ছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর গণভবন ও সংসদ ভবনে অনাহত প্রবেশ করে অনেকে। সেখানকার পরিস্থিতি জানবো দর্শক। সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ হাসান। মাহমুদ, আপনি আছেন সেখানে, সংসদ এলাকার বর্তমান কি চিত্র দেখছেন সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন। আসলে বলছিলেন আসলে দীর্ঘ 1 মাস এই যে ছাত্র আন্দোলন, দাবিগুলো ছিল সেই দাবি কিন্তু এক পর্যায়ে 1 দফা দাবিতে পরিণত হয় এবং 1 দফা দাবির প্রেক্ষিতে ছাত্র আন্দোলন এতটা বেগবান হয়েছিল যে আওয়ামী লীগ সরকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং পদত্যাগ করেই কিন্তু দেশ ত্যাগ করেছেন। সেই জায়গা থেকে গতকাল পুরো রাজধানী জুড়ে, শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করেছে এই ছাত্র জনতা। তাদের এই বিজয় মিছিলের অংশ হিসেবে তারা দিন রাত এক করে আনন্দ উল্লাস করেছে রাস্তায়। সেই জায়গা থেকে এখন আমি উপস্থিত আছি সংসদ ভবনে। সেখানে উল্লাসিত মানুষের ভিড়, এখানে মানুষ আসছে সেই সংসদ ভবন। একটা জিনিস লক্ষ্য করেছি, কোনো জায়গায় কিন্তু কোনো ট্রাফিক পুলিশ আমরা দেখিনি, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখিনি। তবে এখন রাজধানী শান্ত। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সংসদ এলাকার বর্তমান অবস্থা জানছিলাম সহকর্মী মাহমুদের কাছ থেকে। আজ খুলে দেওয়া হয়েছে দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। এই নিয়ে আরো জানবো দর্শক। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, ঢাবিতে একাডেমিক কার্যক্রম কি শুরু হয়েছে কিনা এ বিষয়ে জানাবেন, আর হলগুলোর কি পরিস্থিতি দেখছেন?
লিনিয়া, আপনি জানেন যে 52-র ভাষা আন্দোলন থেকে 66-র শিক্ষা আন্দোলন এবং 69-এর গণ অভ্যুত্থান থেকে 80-র দশকের স্বৈরাচারী পতনের পরে এই প্রথম যে কোটা আন্দোলন 2024 সালের যে কোটা আন্দোলন, তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদের অবদান তা অনস্বীকার্য। তো আপনি জিজ্ঞেস করেছেন যে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি, সেই পরিস্থিতি জানাতে আপনাদের দেখাতে চাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এবং ভিসির বাসভবনের সামনে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রাঙ্গণে একসময় শিক্ষার্থীদের অবাধ চারণ ছিল, সেখানে আজ এখনো আমরা দেখতে পাচ্ছি এখনো সেভাবে শিক্ষার্থীদের যেই পদচারণা তা কিন্তু তেমনটা ভাবে জমে ওঠেনি। এবং আপনি জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরেও বিশেষ করে এখনো ক্লাস শুরু করেনি, এবং আমরা জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তার বাসভবনে নেই, বা একাডেমিকে যে কমিটি, সেই কমিটির সিলেটে একটি বৈঠক হওয়ার কথা চলছে। সেই বৈঠকের পরেই জানা যাবে যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষা কার্যক্রম কবে শুরু হবে, কিংবা আমরা যখন দেখছি যে হলগুলো খুলে দেওয়া হয়েছে এবং হলগুলোতে আমরা ঘুরে দেখেছি যে যারা ঢাকাতেই অবস্থান করছেন তারাই কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে, বিশেষ করে পুরুষদের হলগুলো, সেই পুরুষদের হলে তারা অবস্থান করছেন এবং তারা হলে উঠেছেন। তাছাড়া যারা এখনো বাড়িতে রয়েছেন বা দেশের বিভিন্ন জায়গায় চলে গিয়েছিলেন আন্দোলনের কারণে, তারা এখনো আসতে পারেনি। তো আমরা ভাবে বলতে পারি যে এখনো জমজমাট হয়ে ওঠেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তর, এবং এখনো জমজমাট হয়ে উঠতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাণচঞ্চল যে পরিবেশ সেটা। আর আপনাদেরকে জানাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যে এখন থেকে যারা বৈধ শিক্ষার্থী এবং যাদের মাস্টার্স কার্যক্রম চালু আছে তারাই কেবল হলে সিট পাবেন, এবং যাদের বৈধতা নেই তারা হলে একদমই সিট পাবেন না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে, ভিসি চত্বর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহনা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহনা। 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকার এবং 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এই কথা বলেন মির্জা ফখরুল। ছাত্রদের প্রতি পূর্ণ সমর্থন আছে জানিয়ে তিনি বলেন, অর্জিত বিজয় রক্ষা করতে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি অঙ্গীকার করেছেন যে যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে, সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে, এবং এই সংসদের যেটা একটা দামি সংসদ, যারা বিনা ভোটে নির্বাচিত, তারও কোনো এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই। সুতরাং এটাকে 24 ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন, তা গঠন করা হবে, এবং তাকে 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। গত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক গ্রুপে এক ভিডিও বার্তায় ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রস্তাবনা দেন তিনি। বাকি সদস্যদের তালিকাও দ্রুত দেয়া হবে বলে জানান এই সমন্বয়ক। এই সময় তিনি দেশের চলমান অস্থির পরিস্থিতি বিবেচনা নিয়ে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে হাসিনা সরকারের পতনের পরই দেশে হত্যা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ বন্ধে ছাত্রদের মাঠে তৎপর থাকার আহ্বান জানান। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে, তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা জাতিকে পথ দেখিয়েছে, তাই তাদের সাথে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা নিয়ে 3 বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠকে একথা বলেন রাষ্ট্রপতি। আরো জানাচ্ছেন রায়হান কবির শুভ্র।
সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে 3 বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। সবার শুরুতে কোটা বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। সভায় রাষ্ট্রপতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য ও সহনশীল আচরণ করার আহ্বান জানান। পাশাপাশি সেনাবাহিনীকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। আইন শৃঙ্খলা যেটা নষ্ট হয়ে যাচ্ছে, একদম ললেসনেস হয়ে যাচ্ছে, মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, সাধারণ মানুষ এখন মানে অতীব বিপদের সম্মুখীন। আপনারা তাদের রক্ষা করেন, আমাদের সেনাবাহিনী যেন মানে ফুল ফ্লেজেডলি যেন রাস্তায় চলে আসে এবং এই মেসেজটা যেন জনগণের মধ্যে যায় যে না, অপরাধ করলে সাজা পেতে হবে। এ সময় রাষ্ট্রপতি বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা জাতিকে পথ দেখিয়েছে, তাই তাদের সাথে কথা বলেই অন্তর্বর্তী সরকারের রূপরেখা তৈরি হবে। তাদেরকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নাই, কারণ তারা আমাদেরকে পথ দেখাচ্ছে যে জনতা যখন একত্রিত হয় তখন কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটা তারা কিন্তু পথ দেখাচ্ছে। সুতরাং তাদের সাথে আলোচনা করাটা অতি জরুরি। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবে বিনষ্ট না হয় সে ব্যাপারে সভায় একমত হন সবাই। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছাড়ার পর জরুরি সংবাদ সম্মেলনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, সব রাজনৈতিক দলের সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করবে। আশ্বাস দেন, সাম্প্রতিক সময়ে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। উদ্ভূত পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বক্তব্যের শুরুতেই দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। এখনো এটা টু আর্লি। আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে। আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করব, বাট আমাদের হয়তো 2-1 দিন সময় দিতে হবে। এ সময় দেশের সাম্প্রতিক সময়ে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলেও আশ্বস্ত করেন সেনাপ্রধান। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন, আপনারা আমাকে সাহায্য করেন। এর আগে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করার কথা জানান তিনি। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন। ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব। এ সময় সেনাবাহিনীর উপর আস্থা রেখে আন্দোলনরত ছাত্র জনতাকে ঘরে ফেরার আহ্বানও জানান সেনাপ্রধান। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। হাজির ছিলেন আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আরও জানাচ্ছেন রজনী রহমান। বাংলাদেশের চলমান অস্থিরতা ও পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সন্ধ্যায় তার সরকারি বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর দপ্তরের প্রিন্সিপাল সচিব পি.কে. মিশ্র, এর প্রধান রবি সিনহা এবং গোয়েন্দা বিভাগের পরিচালক তপন ডেকা। সোমবার বাংলাদেশের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাকরিতে কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। দিল্লির কাছে একটি বিমান ঘাঁটিতে তাকে বহনকারী সামরিক উড়োজাহাজ অবতরণ করে। পরে সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। শেখ হাসিনা পরে লন্ডনে চলে যেতে পারেন, যেখানে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন তিনি। শেখ হাসিনার দেশ ত্যাগের পরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবন, সংসদ ভবন, আওয়ামী লীগের ছোট বড় দফতরের পাশাপাশি হামলা ও লুটপাটের শিকার হয়েছে অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। ভাঙা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। অস্থির পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকদের একাংশের মধ্যে ভারতে আশ্রয় নেয়ার প্রবণতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ভারতীয় কর্মকর্তারা। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সফল হয়েছে ছাত্র জনতার গণ আন্দোলন। ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। উল্লাস প্রকাশ করছেন সারা দেশের মানুষ। দেশ টেলিভিশনের টক শোতে এসে সমন্বয়করা জানান, সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর এবং সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়বেন তারা। সেই সাথে দেশবাসীকে শান্ত থাকার আহ্বানও জানান সমন্বয়করা। মাজহুল ইসলামের রিপোর্ট। আমরা বারবার মানুষের কাছে আহ্বান করেছি, প্রত্যেকটা মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে। দেশ টেলিভিশনে এসে এভাবেই নিজেদের আন্দোলনের সফলতার কথা তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। জানান, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসেছে সফলতা। এই বিজয়কে দেশের প্রতিটি মানুষকে উৎসর্গ করেন তারা। এই বিপ্লবের মূল কারিগর হচ্ছে আমাদের শহীদেরা, এবং গতকালকেও আপনারা দেখেছেন নির্বিচারে আমাদের সারা দেশের ছাত্র সমাজ, ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে, এবং কারা করেছে এটাও আমাদের কাছে পরিষ্কার। আওয়ামী সন্ত্রাসীরা এবং হচ্ছে কিছু পুলিশ তারা হচ্ছে দলীয় প্রভাবযুক্ত হয়ে ছাত্র জনতার উপর তারা নির্বিচার হামলা করে, এবং গতকালকে রিপোর্ট অনুযায়ী আমাদের কাছে প্রায় 105 জন এখন পর্যন্ত শহীদ হয়েছে। তো এই শহীদরাই আমাদের প্রেরণার বাতিঘর। এই শহীদদের কারণে আজকে আর বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, এবং আমরা একটা নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি। এ সময় তারা তুলে ধরেন আন্দোলন চলাকালীন ভয়াবহ স্মৃতির কথা। 16 তারিখ থেকে যদি আজকে পর্যন্ত বলি, আমাদের ছাত্র জনতার উপর যেভাবে হামলা হয়েছে, আমি মনে করি পৃথিবীর ইতিহাসে এরকম ন্যাক্কারজনক হামলার কোনো জায়গা হয় না। একটা গণহত্যা সংগঠিত হয়েছে, এবং আমি মনে করি আমার মতো সারা দেশের সকল মানুষ হয়ে কান্না করেছে। জানান, আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা এবং রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। আমাদের যারা শহীদ হয়েছে তারাই আমাদের আশার বাতিঘর। তো আমরা মনে করি ছাত্র জনতার এই বিপ্লবের পিছনে যারা শহীদ তারাই একজন মুক্তিযোদ্ধা। 24 সালে তারাই একজন মুক্তিযোদ্ধা। আমরা তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিব ইনশাআল্লাহ। আগামীর দেশ হবে সাম্প্রদায়িক এবং সহিংসতা মুক্ত বলে আশা প্রকাশ করেন সমন্বয়করা। একই সাথে সবাইকে নিয়ে একটি সুন্দর দেশ গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। আমরা কখনোই চাই না যে এই সাম্প্রদায়িক হামলাটি হচ্ছে এইটা আর হোক, আর ধ্বংসযোগ্য চলুক, এটা আমরা কখনোই চাই না। আমরা চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশ সব ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মানুষকে এগিয়ে নিবে। আমার কাছে স্পষ্ট একটা বিষয় হচ্ছে, আমরা দল মত নির্বিশেষে সবাই একসাথে থাকবো। বাট 2014, 18, 24 যারা গঠিয়েছে, যারা এদেশের সংবিধানকে লঙ্ঘন করে, এদেশের মানুষকে জিম্মি করে, বারবার রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে এদেশের মানুষকে হত্যা করেছে, তাদের যেন আর ভবিষ্যতে এদেশে নির্বাচন করার অধিকার না থাকে। গত 15 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন শুরু হয়েছিল তার শেষ হয় গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে।
মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।